चुनाव आने से सब नाम निकाल लेना। एक तो इलेक्शन कमीशन बैठे हैं, मैं उसको डिसरेस्पेक्ट नहीं करते हैं, लेकिन अगर कोई बीजेपी दलाली करे तो हम उसको इंसान के लिए हम कहेंगे दलाली मत करना, हम नहीं छोड़ेंगे। मैं बिहार में सुना 30.5 लाख वोट निकाल दिया, ऐसा करके महाराष्ट्र में बीजेपी जीता, नहीं तो नहीं जीतता। दिल्ली में भी ऐसा करके जीता, बिहार में भी ऐसा प्लान कर रहा है, वो भी हमारा भाई बहन है। बंगाल में भी प्लान करना है, हम तो इंच में लड़ाई करेंगे और दिखा देंगे बिना युद्धे 1 इंची জমিও আমরা ছাড়বো না। বাঙালিদের আপনারা কি করছেন যারা বাংলা ভাষায় কথা বলছেন? ভিডিওটি শোনার পর আমি একটি ম্যাপ আপনাদের সামনে ওপেন করে দিলাম। এই ম্যাপে কেমন যেন সবটা দেখুন গেরুয়া গেরুয়া লাগছে না, কালারটা গেরুয়া গেরুয়া। এই ম্যাপ দেখার পর মমতা ব্যানার্জি রাতের ঘুম হয়? ঘুমাতে পারেন? गंगा जी यहाँ बिहार से बहते हुए ही बंगाल तक पहुंचती है। বিহারের রেজাল্ট যে বাংলার ইলেকশনে কত বড় ইম্প্যাক্ট ফেলবে সেটা এই ম্যাপের মাধ্যমে আপনারা বুঝতে পারছেন। প্রথম, দ্বিতীয় হচ্ছে দিদি বললেন ইঞ্চিতে ইঞ্চিতে মেপে নেব, এরকম একটা ব্যাপার, মানে 1 ইঞ্চি মাটি আমরা ছাড়বো না। তো কার ওপর ভরসা করে? 2021-এ তো না হয় প্রশান্ত কিশোর বাঁচিয়ে নিয়েছিল, এইবার আপনাকে কে বাঁচাবেন? কারণ প্রশান্ত কিশোর নিজেই নিজের মুখ দেখাতে পারছেন না, উনি নিজের স্ট্র্যাটেজির জন্য নিজেই নিজের দলকে এগিয়ে আনতে পারেননি। এমনটাও জানা যাচ্ছে যে প্রশান্ত কিশোরের এমন 10টা প্রার্থী আছে যাদের জামানত জব্দ হয়ে গিয়েছে, মানে তারা ভোটই পায়নি। তাহলে প্রশান্ত কিশোরের উপর ভরসা এখন নিশ্চয়ই খুব স্বাভাবিক ব্যাপার, উনি যখন রেজাল্ট দিতে পারেননি তার মানে আপনারও ভরসা কমবে। আর তৃতীয় হচ্ছে এসআইআর ফ্যাক্টর, যেটাকে নিয়ে মমতা ব্যানার্জি অলরেডি প্রেডিকশন করেছিলেন যে বিহারে কি হতে পারে, আমি তো বেঙ্গলে এসআইআর হতে দেব না। लेकिन जैसे बिहार में 40 लाखों का ज्यादा आदमी को नाम निकाल दिया और बंगाल में भी करने वाला है, अगर करेगा तो घेराव कर्मसूची करेंगे, पूरा घेराव होगा। কারণ তিনি বুঝে গেছিলেন যে এসআইআর এর রেজাল্ট কি হতে পারে, আর সেখানে তিনি বলে ফেললেন যে দিল্লিতেও এইভাবে জিতেছে, মহারাষ্ট্র এইভাবে জিতেছে। আমি মনে করি দিই হরিয়ানা মহারাষ্ট্র আর দিল্লির ইলেকশনের টাইমে এসআইআর হয়নি। এসআইআর হওয়ার পরে প্রথম রাজ্য যা বিহার, ইলেকশন হয়েছে ছাপ্পার ভাবে জিতেছে এনডিএ। আর নেক্সট যে রাজ্য হতে চলেছে সেটা 12টির মধ্যে আমাদের রাজ্যও রয়েছে। আর সেকেন্ডেই বলতে পারেন যে পশ্চিমবঙ্গে বিধানসভা রয়েছে 2026-এ, যেটা কি এসআইআর হওয়ার পর। এখন আমি যে ফ্যাক্টর আপনাদের সামনে আলোচনা করবো না, আপনারা চমকাবেন না, খুব সাবধানে আর নিজের চেয়ারকে শক্ত করে ধরে নিন, কারণ এমনই ফ্যাক্টর আমার সামনে এসেছে যেখানে দেখতে পাচ্ছি যে এসআইআর এর পর এমন 75টি সিট রয়েছে যা মহাগঠবন্ধনের হাত থেকে এনডিএ কেড়ে নিয়েছে। এসআইআর এর পর 75টি সিট এনডিএ কেড়ে নিয়েছে। তো এখানেই কোয়েশ্চেন আসছে যে ভাই কি করে কেড়ে নিল, মানে এত বড় মার্জিন? তো আমার অ্যান্সার হচ্ছে হ্যাঁ, এতটা বড়ই মার্জিন। আর সেখানেই আমি 2021-এর পশ্চিমবঙ্গের বিধানসভা আপনাকে মনে করাবো, যেখানে এমন 69টি সিট ছিল যা বিজেপি মাত্র 10,000-এর নিচের ব্যবধানে হেরে গেছিল। এখন এইবার এসআইআর এর মাধ্যমে আপনারা ক্যালকুলেটর নিয়ে বসে পড়ুন আর ক্যালকুলেশন করতে লাগুন যে এসআইআর এর পর পশ্চিমবঙ্গে এক একটি বিধানসভা থেকে কত অবৈধ, মৃত আর ভুয়ো ভোটারের নাম বাদ যেতে চলেছে, যা টের ইতিমধ্যেই আপনারা পাচ্ছেন। দিদি ঘুম করার জন্য কি যথেষ্ট নয়? সমস্ত খবরের ডিটেলসে যাওয়ার আগে নমস্কার, আমি অদ্বিতীয়া রয়। আজকে আবার চলে এসেছি আমার ছোট্ট ইউটিউব চ্যানেল সঙ্গে অদ্বিতীয়ায়। আপনাদের সকলকে প্রণাম ও ভালোবাসা জানিয়ে আজকের লাইভ আমি এখান থেকে শুরু করবো। আমি শুরুতেই কিন্তু চমকদার একটা অ্যানালিসিস আপনাদের সামনে তুলে ধরেছি, যেখানে প্রথম ফেসে এটা দুজনকে ভাবুন। একটা হচ্ছে নীতিশ কুমার, যিনি 20 বছর ধরে সরকার চালিয়ে অ্যান্টি ইনকামবেন্সিকে ঝড়ের মতো উড়িয়ে দিয়েছেন আর ছাপ্পার রেজাল্ট করেছেন। তার ফার্স্ট ক্রেডিট যায় করাপশন। নীতিশ কুমার পল্টুবাজ হতে পারে কিন্তু করাপ্টেড নয়। আর সেকেন্ড ফেজে মমতা ব্যানার্জিকে নিয়ে চলে আসুন, যেখানে মমতা ব্যানার্জির ফটোটি দেখতে পাচ্ছেন আপনারা। আর এখান থেকে এবার একের পর এক যান। করাপশনে মমতা ব্যানার্জি এগিয়ে, ওনার ক্যাবিনেট মিনিস্টার এগিয়ে, আচ্ছা বেআইনি ভাবে যেভাবে ইলিগাল কনস্ট্রাকশন চারিদিকে গড়ে উঠছে সেটাতে মমতা ব্যানার্জি এগিয়ে, মানে এখানেও করাপশন অ্যাঙ্গেলই আসছে।
আর আইন শৃঙ্খলা তো পুরোপুরি মাথায় উঠে গেছে। তারই একটা এক্সাম্পল আমি বিজেপির পোস্টের মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরছি। এখানেও দেখা যাচ্ছে যে লয়ারকে অ্যারেস্ট করার কথা, অর্থাৎ যে সিনিয়র লয়ারের চেম্বার থেকে মহিলার একজন স্টুডেন্টের বডি পাওয়া গেছে ঝুলন্ত অবস্থায়, তো সেই চেম্বারটি যার, তিনি আবার তৃণমূল কংগ্রেসের এবং তাকে অ্যারেস্ট পর্যন্ত করা হয়নি। এই খবরটি আমি ডিটেলসে নিচ্ছি, আমি আরো ভালোভাবে আপনাদের সামনে এটাকে নিয়ে অ্যানালিসিস করবো, কারণ এটা খুব মারাত্মক খবর যেটা কোনো স্যাটেলাইট মিডিয়া কভার করছে না। আমি এটাকে নিয়ে আপনাদেরকে জানাবো। কিন্তু এখানেও ফেলিওর, তার মানে মহিলাকে নিয়েও ফেলিওর, রাজ্যে অবৈধ বাংলাদেশিদের ভর্তি, ডেমোগ্রাফি চেঞ্জ, হাইকোর্ট থেকে অর্ডার আসছে যে আমি ডেডলাইন দিচ্ছি 15 দিনের, যে ইমিডিয়েট বেসিসে সরকারকে অ্যাক্ট করতে হবে। হাইকোর্ট থেকে অর্ডার আসছে, দেখুন না এখানে আমি আপনাদের স্ক্রিনে প্রেজেন্ট করছি। হাইকোর্ট থেকে অর্ডার আসছে যে বাংলাদেশ বর্ডারে বেড়া দেওয়া নিয়ে যে টালবাহানা রাজ্য করছে সেটাকে নিয়ে 15 দিনের ডেডলাইন বেঁধে দেওয়া হয়েছে। অর্থাৎ কেন্দ্র টাকা দিল, রাজ্য সরকার নাকি বেড়া দিতে দেবে না, কারণ ওই পথ থেকেই দিদির নাকি সব ভোটাররা আসা যাওয়া করে। একদম ফ্যাক্ট, নাহলে আর তো কোনো কারণ নেই না বর্ডার না দেওয়ার, চারিদিকে চলছে। তাহলে এইবার প্রথমে আমি বিহারকে নিয়ে বলবো, যে বড় কথা আপনাদেরকে বললাম যে এসআইআর এর পর 75টি সিট মহাগঠবন্ধনের হাতে চলে গেছে। নট অনলি দ্যাট, এখানে তো 91টি সিট এমন রয়েছে যা 2020 পর দেখা যাচ্ছে যে 75টি এনডিএ জিতেছে, মাত্র 15টি মহাগঠবন্ধনের হাতে গেছে। অর্থাৎ 83% আসনে, 83% আসনে জয়ী হচ্ছে এনডিএ। কিন্তু সেটা এসআইআর এর পর অবাক ভাবে এবং অদ্ভুত ভাবে ঘুরে গেছে যে সিটে এনডিএ জিতেছে সেই সিটে প্রচুর পরিমাণে ভোটারের নাম বাদ গেছে। ইনফ্যাক্ট কোইন্সিডেন্টলি এটা দেখা যাচ্ছে যে ব্যবধানে এনডিএ জিতেছে তার থেকে অনেক বেশি সংখ্যক এসআইআর এর মাধ্যমে ভোটার লিস্ট যেটি নতুন প্রকাশ হয়েছে সেখানে ভোটারদের নাম বাদ গেছে। ব্যবধানের থেকে ভোটারদের নাম বেশি বাদ গেছে, সেই আসনে কিন্তু এনডিএ জিতেছে। এখানে আমি একটি ছোট্ট এক্সাম্পল আপনাদের সামনে তুলে ধরবো। ভোজপুরের সন্দেশ বলে একটি বিধানসভা রয়েছে যেখানে দেখা যাচ্ছে জয়ের ব্যবধান হচ্ছে এনডিএ এর 27টি, মাত্র 27টি, নাকের ডগা থেকে ছুঁয়ে বেরিয়ে গেছে, যেখানে বাদ পড়া ভোটারের সংখ্যা হচ্ছে 25,682টি। নেক্সট আরেকটি দেখুন, মুজফ্ফরপুরের কুরহানি বলে যে জায়গা, যেটি 2020-তে আরজেডি জিতেছিল, আরজেডির দখলে ছিল, সেখানেও জয়ের ব্যবধান হচ্ছে এনডিএ এর মাত্র 616, আর সেখানে বাদ পড়া ভোটার হচ্ছে 24,000। বেগুসরায়ের মাটিহানি বলে একটি বিধানসভায় যদি দেখি তাহলে সেখানে দেখতে পাচ্ছি জয়ের ব্যবধান হচ্ছে এনডিএ এর 5,290, আর সেখানে বাদ পড়া ভোটার হচ্ছে 33,700, আর সেখানে এনডিএ জয় হয়েছে। এইরকমই আমরা যদি একটুখানি ভাগাভাগি করে দেখে নিই, অর্থাৎ 2020 সালে 91টি আসনের রেজাল্ট আর 2025-এর 91টি আসনের রেজাল্ট, তো পুরো দেখতে পাবেন রেজাল্ট ঘুরে গেছে। কেমন, 2020-তে মহাগঠবন্ধন 71টি আসনে জয়লাভ করেছিল, এনডিএ 14টি আসনে জয়লাভ করেছিল, আদার্স দুটো, ভিআইপি 4টে। আর 2025 সালে দেখা যাচ্ছে এনডিএ 75টি আসনে জয়লাভ করেছে, মহাগঠবন্ধনের হাতে লাড্ডু চলে এসেছে 15টি আসন মাত্র, আর আদার্স 1টি। অর্থাৎ এখান থেকে আপনারা বুঝতে পারছেন যে এরিয়াতে সব থেকে বেশি ভোটার বাদ গেছে সেই এরিয়াতে এনডিএ জিতেছে। এটার মানে আমি এটা বলতে চাইছি না তার মানে নিশ্চয়ই কোনো ঘাপলা আছে, নিশ্চয়ই কিছু করেছে। দেখুন এসআইআর এর মাধ্যমে যে মৃত ভোটার এবং ভুতুরে ভোটারের নাম বাদ গেছে সেটা আমরা খুব ভালোই বুঝতে পারছি। অর্থাৎ যদি বিহারে এই কন্ডিশন হয়, বিহারের একটি আসন থেকে যদি 20,000, 24,000, 25,000 করে ভোটারের নাম বাদ যায়, সেটা তো তাও বর্ডার লাগোয়া স্টেট নয়। আর আমাদের রাজ্য তো বর্ডার লাগোয়া স্টেট, যেখানে গুলশান কলোনি অলরেডি ফাঁকা হয়ে গেছে। মানে 294টা আসন যেটা আমাদের রাজ্যে রয়েছে বিধানসভার, সেখানে যদি অ্যাভারেজে আমি মাত্র 20,000 করেও বাদ দিই না, তাহলেও কত হচ্ছে আপনারা দেখে নিন। অ্যাভারেজে যদি 30,000 করেও বাদ দিই তাহলেও কোটি সংখ্যা ছুঁয়ে যাচ্ছে। এবং বেশ কিছু রাজনৈতিকবিদ অলরেডি বলতে লেগেছেন যে পশ্চিমবঙ্গে যেভাবে ভুয়ো ভোটার রয়েছে, অবৈধ মৃত ভোটার রয়েছে, তাতে কোটি কোটি ভোটারের নাম বাদ যাবে, যেখানে ইউআইডিআই এর দিক থেকে 47 লাখ আধার কার্ডকে ইতিমধ্যে নিষ্ক্রিয় করা হয়েছে। আর নির্বাচন কমিশনকে জানানো হয়েছে যে এসআইআর এ যেন এই 47 লক্ষ ভোটারকে বাদ দেওয়া হয়। তাহলে অলরেডি আমরা দেখতে পেলাম যে এসআইআর এর খসড়া তালিকা আসার আগেই 47 লক্ষ ভোটারের নাম বাদ।
তার মানে এই সংখ্যা কোটি ছুঁতে পারে। এইবার আমরা একটু আসন নিয়ে আলোচনা করব, যেখানে আপনারা তথ্য হাতে নিয়ে মানে বুঝতে পারবেন 2021-এর রেজাল্ট আপনাদেরকে বলে দেবে যে কিছু কিছু এরিয়া, কিছু কিছু বিধানসভা এমন রয়েছে যেখানে বিজেপি 10,000-এর নিচে মার্জিনে জিতেছে, অর্থাৎ ডিসাইডার ফ্যাক্টর 5,000, 10,000 ভোট হয়েছে। যেমন আমি আপনাদের সামনে তুলে ধরি বেশ কিছু জায়গা, যেখানে দেখুন তমলুকের কথাই যদি আমি বলি তো সেখানে মাত্র 793টা ভোটে বিজেপি হেরেছে। পাঁশকুড়া পূর্বের কথা বললে 9,660, পাঁশকুড়া পশ্চিম 8,889, এইরকমই হাবড়ার কথা বললে দেখতে পাচ্ছি 3,841, সিউড়ির কথাই দেখে নিন না, এখানে 7,320 এই ব্যবধানে হেরেছে। মানে এরকম সিট রয়েছে 69টি, মানে একের পর এক যদি আমি বলতে থাকি, দুর্গাপুর পূর্ব, রানীগঞ্জ, নন্দকুমার, কালিম্পং, জলপাইগুড়ি, মহিষাদল, নারায়ণগড়, এইরকম ভাবে যদি বলতে থাকি তো 69টা সিট আমি আপনাদের সামনে এমন তুলে ধরতে পারবো যেখানে 10,000-এর নিচে ভোটে হেরেছে মাত্র। তার মানে কেন মমতা ব্যানার্জির ঘুম উড়বে না? কেন দিদি চিন্তা করবে না? কেন টেনশন নেবে না? যেখানে এসআইআর এর মাধ্যমে কোটি ভোটারের নাম বাদ যেতে চলেছে। আর অতি অবশ্যই আমি এটা কখনোই বলবো না যে এসআইআর হবে তার মানেই বিজেপি জিতবে বা বিজেপি সরকারে আসতে চলেছে। সেটা অতি অবশ্যই যে মতদাতা, যে ভোট দেবে তার উপর তো ডেফিনেটলি ডিপেন্ড করবে, কিন্তু এসআইআরও একটা বড় ফ্যাক্টর যা গেম চেঞ্জ পর্যন্ত করতে পারে। আর যা মমতা ব্যানার্জি এখন কিভাবে এই ব্যাপারটাকে নেবে বা কিভাবে দেখবে, এটাই হচ্ছে দেখার বিষয়। যেখানে অলরেডি দিদি বিহারের রেজাল্ট কিন্তু হজম করতে পারেননি। বাকি পুরো বিষয় নিয়ে আপনাদের কি মন্তব্য কমেন্টের মাধ্যমে জানাবেন। আমি এখানে এন্ড করবো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সঙ্গে অদ্বিতীয় চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, কারণ একটাই, যা হবে স্পষ্ট হবে।